ওরা আমাকে মানে অনেক একজনের পর একজন একজনের পর একজন এরকম করা মানে সবাই তখন মানে আমি বাসায় যাওয়ার কোনো পরিস্থিতি আমার ছিল না। মানে ওরা মানে কি বলবো এরকম ভাবে মানে মানুষ একটা মানুষকে হয়তো এভাবে কোনো কিছু করতে পারে না, আর ওরা 4-5 জন মিলে আমাকে মানে ফিজিক্যাল করলো আমার সাথে। আসসালামু আলাইকুম, আপনাদের সামনে আমার জীবনের একটা গল্প নিয়ে এসেছি। সবাই মনোযোগ দিয়ে শোনেন, ভিডিওটা শেষ হওয়া না অবধি এখান থেকে যাবেন না। আমি গ্রামে থেকে বড় হয়েছি। আমি যখন ছোট থাকি, ছোটবেলায় মানে অনেক মজা করতে করতে বড় হই। একসাথে একটা ছেলের সাথে মানে বন্ধুত্ব সম্পর্কে ছোটবেলা থেকে একসাথে স্কুলে যাতায়াত করতাম। মানে স্কুল থেকে মানে যখন আমরা দুজন বড় হয়ে যাই তখন জানি না কখন মনের অজান্তে ছোটবেলা থেকে একসাথে বন্ধুর মতো থাকতাম, তারপরেও কেন জানি না ওকে আমার পছন্দ হয়ে গেল বা ও আমাকে পছন্দ করতে শুরু করলো। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন ও আমাকে প্রপোজ করে। তো আমিও ছোটবেলা থেকে খেলাধুলা করছি, ও আমার মন থেকে মানে ওকে আমি পছন্দ করতাম। তো আমি কিছু বলিনি, মুচকি এসে চলে গেলাম। তো এরকম করে দেখা যায় প্রতিদিন বলতে লাগে। আর ওর কাছে যেহেতু আমার ফ্রেন্ড নাম্বার তো অবশ্যই ছিল, তো ফোন দিত, রাতে ফোন দিত, স্কুলে যাওয়ার পথে অনেক কিছু বলতো, কিন্তু আমি লজ্জায় ওকে কিছু বলতাম না। কিন্তু আমিও আসলে মন থেকে ওকে ভালোবাসতাম, কিন্তু প্রকাশ করতাম না। তো আমরা বন্ধু বান্ধব মিলে সবাই অনেক মজা করতাম, ঘুরতে যেতাম। পরে একদিন দেখা যায় কি ও আমাকে নিয়ে একা নিয়ে ঘুরতে যায়। আমি বিষয়টা জানতাম না। আমি স্কুলে গেলাম, স্কুল থেকে মানে ক্লাস ফাঁকি দিয়ে আর কি, ক্লাস ফাঁকি দিয়ে মানে গেলাম ওকে। আমি ভাবছিলাম হয়তো আরো বন্ধু বান্ধব আছে, আমাদের ফ্রেন্ডস ছিল, কিন্তু ও আমাকে বলছিল যে আরো ফ্রেন্ডস যাবে। তো আমি জানতাম না ও আমাকে মিথ্যা কথা বলছে। তারপরে গেলাম আমরা দুজন। তো যাওয়ার পরে একসাথে অনেক ঘুরলাম। তো তারপরে আমি ওকে আমার মনের কথাটা বলে দিলাম। বলে দেওয়াতে ও অনেক খুশি, আমি অনেক খুশি। তো দুজন একসাথে স্কুলে যেতে লাগলাম, বা মানে অন্যরকম রিলেশন করলে যা হয় আর কি। তো অনেক দুজনকে অনেক ভালোবেসে ফেললাম। আমি আসলে জানতাম না যে ওর মনে কি ছিল, কিন্তু আমি যতটুকু জানি যে আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। তো তারপরে দেখা গেল কি ঘুরতে যেতাম করতাম, হঠাৎ করে একদিন আমার বাবা মা জেনে ফেলে যে আমি ওর সাথে কথা বলি। তো আমার ফোনটা নিয়ে নেয়, আমার পরীক্ষার সামনে আমার ফোনটা নিয়ে নেয়। ভালোভাবে স্কুলেও যেতে পারতেছিলাম না, মানে জানাজানি হয়ে গেছিল বিষয়টা। ওর বাড়ির লোকেরাও জেনে ফেলেছিল আর আমার বাড়ির লোকেরাও জেনে ফেলেছিল। তো সেই জন্য ওরও প্রবলেম হইতেছিল, আমারও প্রবলেম হইতেছিল। তো দেখা গেল তারপরেও আমাদের ফোন নেওয়ার পরেও আমাদের যোগাযোগ বন্ধ করতে পারে নাই। তারপরে মানে ও আমাকে অনেক বলতো যে চলো হোটেলে যাই, রিসোর্টে যাই, ফিজিক্যাল মানে করার কথা বলতো, কিন্তু আমি মানে চাইতাম না যে ওর সাথে আমার বিয়ের আগে এরকম কিছু হোক। তো আমাকে মুখ ফুটে কিছু বলতো না, আমি না বললে চুপচাপ মানে কথা বলতো না যে করতেই হবে, জোর করবো, ওরকম কোনো কিছু করতো না, কিন্তু বলতো। তো তারপরে দেখা গেল মানে ফোন নেওয়ার পরেও আমরা কথা বলি বলতে স্কুলে যাই, বা ও রাতে আমি আলাদা রুমে ঘুমাতাম। তো পড়াশোনা শেষ করে পরীক্ষার সামনে পড়ালেখা করতাম অনেক রাত জেগে, বাবা মা ঘুমিয়ে যেত। তো তখন দেখা যেত জানালার কাছে আসতো, কথা বলতাম। মানে তখন আমাদের অন্যরকম একটা এতে চলে যায়। ফোন নাই, তারপরেও চিঠি লিখতাম, অনেক মজা করতাম। মানে আমাদের যে যোগাযোগটা সেটা আর কি আমাদের বাবা মা বন্ধ করতে পারে নাই, ওর বাড়ি থেকেও না, আমার বাড়ি থেকেও না। তো সবকিছু মানে আমি যেহেতু ওকে মন থেকে ভালোবাসি, এত কিছুর পরেও অনেক কিছু করার পরেও আমাকে তারপর আমার সাথে দেখা করে কথা বলে, এটাই তো আমি ভাবতাম এটাই তো অনেক। ও যদি আমাকে ভালো না বাসতো তাহলে এত কিছু পরে তো কথা বলতো না। তো এটা ভাবাতে মানে কি বলবো, আমি ওকে অনেকটা বিশ্বাস করে ফেললাম। তারপরে হঠাৎ করে বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছিল, কি মানে বুঝতেছিলাম না তখন আমি কি করব। আবার মাঝখানে সামনে পরীক্ষা, পড়ালেখা করতেছি, মানে কোন দিকে যাবো সেটা বুঝতে পারতেছিলাম না। তারপর কান্নাকাটি করে অনেক বললাম বাবা মাকে, তারপর বাবা মা মেনে নিল। তারপর এরকম করে ওর সাথে আমার যোগাযোগ চলতেই থাকে। এরকম করে পরীক্ষা দিলাম, পরীক্ষার পর মানে পরীক্ষার পরে যে বন্ধ হয়ে গেল,
মানে স্কুল যে বন্ধ দেয় পরীক্ষার পরে 1 মাস, তো 1 মাস আমি বাড়িতে থাকতে থাকি, তখন এখান থেকে ওখান থেকে বিয়ের প্রস্তাব আসে। আমি ওকে বলি যে দেখো আমার এখান থেকে সেখান থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, বাবা মা আমাকে অনেক চাপ দিচ্ছে, আমি কি করব, কিছু একটা তো করো। তারপরে ও বললো করবো, তুমি অপেক্ষা করো, মানে ও বলতেছিল যে করবো তো অবশ্যই, আমার সময় হলে তো আমি করবো। তো তারপর আমি এটা বুঝতে পারতেছিলাম না যে ও আসলে মন থেকে আমাকে চায়নি, কারণ এত কিছু পরে তো একটা মানুষকে এইভাবে অবিশ্বাস করা যায় না। তাছাড়া ওর সাথে আমি ছোটবেলা থেকে ওর সাথে আমি চিনি, ওকে জানি, বা মন থেকে অনেকটা ভালোবাসি। এক ধরনের নিজের জীবনের চেয়েতেও আমি নিজের জীবনটাও দিতে পারতাম ও যদি বলতো, ভালোবেসে যদি বলতো। কিন্তু আমি কখনো ভাবি নাই ওর মধ্যে যেরকম ছিল। তো ঘুরতে যেতাম, ওর বন্ধু বান্ধব আমাকে দেখতো, দেখার পরে মানে অনেক ওর সাথে অনেক দুষ্টুমি করতো আমার সাথে, আমাকে নিয়ে ওর সাথে অনেক কিছু মানে বলতো। কিন্তু এটা ভাবতে মানে এটা আমি কখনো মেনে নিতে পারতেছি না যে ও আমাকে এতটা ভালোবাসে, আমি ওকে এতটা ভালোবাসি, ও কিভাবে তারপরে ওর বন্ধু বান্ধবের সাথে মানে আমাকে নিয়ে এইভাবে ঠাট্টা মজা করে, মানে বুঝতে পারি না বিষয়টা। তো তারপরে দেখা গেল একদিন হাঁটতে হাঁটতে আমি ওদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর অনেক দুষ্টুমি করি ওদের ঘরে, মানে ওর মা বাবা জানার পরে জানতো, কিন্তু ওর মা তেমনটা ছিল না, কিন্তু ওর বাবার অনেক অনেক জেদ ছিল যে কখনো আমাকে ওনার ছেলের বউ বানাবে না, কিন্তু ওর মার তেমনটা কোনো কিছু ছিল না। তো আমি গেলাম, ওর আম্মুর সাথে বসে গল্প করলাম, মানে অনেক কিছু মজা। তারপরে আসলাম, আসার পর পরের দিন মানে ও আমাকে, আমি ওর বাসায় গেছি তখন আমাকে বলতেছে, মানে ওর রুমে যখন গেলাম তখন আর কি ওর আম্মু রান্নাঘরে ছিল, রান্না করতেছিল। তো ওর রুমে যাওয়ার পর ওই আমাকে কি করলো, মানে আমাকে জড়িয়ে ধরলো পিছন থেকে, বুঝতে পারিনি, আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরার পর মানে ফিজিক্যাল করার চেষ্টা করতেছিল, মানে কিস করতেছে। আমি যখন সরে যাই, লজ্জা পাই, তখনই বলে আমি তো তোমাকে বিয়ে করব, তাহলে এমন কেন করতেছো, কয়েকদিন পরে তো আমাদের বিয়ে, এখন অন্তত এরকম করো না, বোঝার চেষ্টা করো। তারপরেও আমি মানে দিতে চাইতেছিলাম না, নিজের কাছে কেমন লজ্জা বোধ করতেছিল। তারপরে মানে অনেক কিছু, কিন্তু ওই দিন আরো আমাকে ওর সাথে আমার ওরকম কোনো কিছু হয় নাই, ফিজিক্যাল করতে পারে নাই, মানে এরকম করে আমি চলে আসি হাসতে হাসতে, মানে মজা করতে করতে আমি চলে আসি। ওই দিন ওর সাথে আমার কোনো কিছু হয় নাই, আমাকে ফিজিক্যাল করতে পারে না আমার সাথে। তো তারপরে এমন করে আমি এটাও জানতাম না ওর মনে মনে যে এত কিছু ছিল। তো হঠাৎ করে একদিন ও আমাকে বললো, মানে আমাদের বাড়ির পাশে একটা নদী ছিল, নদী বলতে বিল, বিল বলে ওটাকে। তো বিলের মধ্যে অনেক কিছু ছিল, মানে যেমন পদ্ম ফুল ছিল, শাপলা ফুল ছিল, মানে অনেক কিছু। তো ও আমাকে একদিন নিয়ে গেল, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটতেছে, ফুটে রয়েছে। তারপরে আমি ওকে বললাম, মানে ফোনেই আর কি বললাম, আবার ফোনে যোগাযোগ হওয়া শুরু হয়ে গেল, আমার মার ফোন দিয়ে কথা বলতাম লুকিয়ে লুকিয়ে। তারপরে ওকে আমি বললাম যে বাড়ির পাশে বিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল। আমি তো জানতাম না এরকম, মানে এরকম কথা হতে হতে ও আমাকে বললো যে তুমি কালকে এসো, আমি তোমাকে নিয়ে এখানে যাবো, ফুল আনতে যাবো। তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাবো। তো তারপরে কি করলো, আমরা মানে গেলাম ওখানে। ওখানে যাওয়ার পর আস্তে আস্তে অনেক ফুল, অনেকগুলো ফুল তুললাম, অনেক কিছু। তো কি করলো, আস্তে আস্তে নিতে নিতে আমাকে এপার থেকে ওপারে নিয়ে গেল। আমি তো ভাবছি না, মানে ভাবতে পারি নাই যে কোনো কিছুর উদ্দেশ্যে আমাকে ওখানে নিয়ে গেছে। তো আমিও বিশেষ করে গেলাম। তারপরে ওইখানে ছিল পাট ক্ষেত ছিল, আগে মানুষ পাট ক্ষেত করতো, এখনো করে আমাদের এদিকে। তো ওই পাট ক্ষেত ছিল, ওই নদীর ওপারটাতে সাইডে পাট ক্ষেত ছিল, ওই পাট ক্ষেতের ওইখানে নিয়ে গেল। তারপর আমি গিয়ে দেখি যে অনেক বন্ধু বান্ধব ওখানে দাঁড়িয়ে আছে, মানে প্রায় 4-5টা, ওকে নিয়ে 5টা। তো ওর বন্ধু বান্ধবকে আমি চিনতাম, প্রায়গুলোকে চিনতাম, কিন্তু ওইখানে মনে হয় আমি 2-3টাকে মনে হয় চিনতে পারছি, আর একটা হয়তো অপরিচিত ছিল, আর হয়তো চিনাই আমার। তো এই 5জন, মানে 4জন ওইখানে বৈশা আছে, বৈশা দেখলাম ফোন টিপতেছে। তো আমাকে ওইখানে নিয়ে যাচ্ছে আমার হাত ধরে। তো আমি আবার বললাম যে তুমি কি করতেছো, ওইখানে ছেলেরা আছে, চলো আমরা চলে যাই, আমরা ওদিকে কেন যাব, আমাদের তো ফুল তোলা শেষ হয়ে গেছে। তো ও কিছু বলে না, বলে যে চলো একটু হাঁটতে চাই। তো আমি ওকে বললাম কেন, ওইদিকে কেন যাব, দেখো ছেলেরা কিভাবে তাকিয়ে আছে আমার দিকে, আমি যাবো না, আমার ভয় লাগছে। তারপর আমাকে বললো আমি থাকতে তোমার কিসের ভয়, যাবে না আমার সাথে, ভালোবাসো না আমাকে।
তারপরে আমি বললাম যে হ্যাঁ ভালো তো বাসি, কিন্তু আমার তারপরেও কেমন জানি ভয় লাগতেছে, যাবো না যদি ওই ছেলেরা আমাদের দুজনের কোনো ক্ষতি করে। তারপর ও বললো আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না, তুমি বিশ্বাস রাখো আমার উপর, ও আমাকে বললো। তারপরে কি করব, আমি বিশ্বাস করে গেলাম। ওখানে যাওয়ার পর মানে ও কি করছে, হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দিয়ে ওদের কাছে দিয়ে দিল। তারপর আমি অবাক হয়ে গেলাম যে তুমি এটা কি করলা। তারপর ও বলে যে তোকে এই জন্যই নিয়ে এসেছি, আর অনেক অনেক ইচ্ছা ছিল তোর সাথে ফিজিক্যাল করব, কিন্তু তুই দেশ নাই, বা আমার বন্ধু বান্ধব তোকে অনেক চয়েস করছিল, আর ছোটবেলা থেকে তোর সাথে বড় হয়েছি, তুই কি করে ভাবলে আমি তোকে বিয়ে করবো। মানে এগুলো শুনে আমি মানে বুঝতে পারতেছিলাম না তখন এই অবস্থায় আমার কি করা উচিত বা আমি কি করব। তারপরে ও বললো আমাকে যে তুই মানে অনেক কিছু বললো। বলার পরে মানে একজনে আমার আরেকটা বন্ধু আমার উন্না টান দিয়ে গলা থেকে নিয়ে নিল। তারপরে আরেকটা মানে একটা বন্ধু ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দেওয়ার পরে মানে আমি যখন উঠতে চাইছি তখন কি করছে, পিছন থেকে গিয়ে আমার দুটো হাত একজন ধরে ফেলছে। তারপরে পা দিয়ে ছোটার চেষ্টা করতেছি, কিন্তু আবার আরেকজনের পা ধরে ফেলছে। একজন হাত ধরছে, পা ধরছে, মানে একজনে ধরে রাখছে। আর আমার বয়ফ্রেন্ড সবার ফার্স্ট, জাস্ট আমি এত ভালোবাসতাম যারে, এত বিশ্বাস করলাম যারে, সে কি করলো, তারপরে ও আমাকে মানে ধর্ষণ করলো। ওরা আমাকে মানে অনেক একজনের পর একজন একজনের পর একজন এরকম করা মানে সবাই। তখন মানে আমি বাসায় যাওয়ার কোনো পরিস্থিতি আমার ছিল না। মানে ওরা মানে কি বলবো, এরকম ভাবে মানে মানুষ একটা মানুষকে হয়তো এভাবে কোনো কিছু করতে পারে না, আর ওরা 4-5 জন মিলে আমাকে মানে ফিজিক্যাল করলো আমার সাথে। তো যা কখনো ভাবতে পারি না ভালোবাসার প্রতিদান ও আমাকে এভাবে দিবে। কিন্তু কি তারপরে গেলাম, মানে ওরা চলে গেল, একজনে চলে গেল, আর আমি উঠতে পারতেছিলাম না, মানে অজ্ঞানের মতো, শরীরে কোনো শক্তি ছিল না, একদম ক্লান্ত হয়ে গেছিলাম আমি। মানে আমি ভাবতেছিলাম যে আমি হয়তো আর বাঁচবই না। তারপরে মানে ওইখান থেকে আমার বান্ধবী ছিল, বান্ধবীর আব্বু আমাকে চিনতো, উনি আবার পাট খেতে আসছিল, এসে দেখে যে আমি পড়ে আছি ওইখানে, মানে ওইখানে পড়ে আছি, জামা কাপড় মানে ওরাই আমাকে কখন জানি এগুলো করে মানে ফিজিক্যাল করে আমার সাথে, আমার জামা কাপড় ওরাই কিভাবে জানি পরে দিচ্ছে, আমি এতটা মানে বলতে পারি না, কারণ আমার ওরকম কোনো হুঁশ ছিল না মনে রাখার মতো। তো তারপরে জামা কাপড় ছিল আর আমি এভাবে পড়েছিলাম ওখানে। আমি যে উঠে দাঁড়াবো এরকম কোনো পজিশন আমার ছিল না। তারপরে আমার ওই বান্ধবীর বাবা আসলো, আসার পরে দেখে যে আমি ওখানে পড়ে আছি। তো তারপরে উনি আমার তুলে নিল, নেওয়ার পরে আমার বান্ধবী অনেক কিছু মানে আমার বান্ধবী আর আমার বান্ধবীর আব্বু ওনারা 3 জন মিলে মানে আমাকে আমার বান্ধবী আমাকে গোসল করে দিল গরম পানি করে সুন্দর করে। তারপরে ওইখানেই ওর জামা কাপড় পরে ওইখানে ওর ঘরে শোয়ালো, শুয়ে অনেক মানে করলো। তারপরে ওরা আবার জিজ্ঞেস করলো, কিন্তু আমি কিছু বলতে পারিনি বলতে নিজে ভয়ে লজ্জায় কিছু বলি নাই, যে কি বলবো আমি ওনাদেরকে যে ওরা আমার দর্শন করছে, এটা কিভাবে বলবো আমি ওদেরকে এটা। তারপরে বলি নাই, তাহলে আমি চুপচাপই রয়ে গেলাম, কিচ্ছু বলতে পারতেছি না। আর আমার বান্ধবীরা বলছি, দেখ আমার অনেক ক্লান্ত লাগতেছে, প্লিজ তোরা আমাকে আর কোনো প্রশ্ন করিস না। তারপরে বললো আচ্ছা ঠিক আছে তুই রেস্ট নে। এই কথা বলে ওরা ঘর থেকে বের হয়ে গেল। তো আবার আমি মানে মনে মনে ভাবতেছি যে এই জীবনটা রেখে কি হবে, যাকে এত ভালোবাসলাম সে কি করলো, লাস্টে আমার সাথে এরকম বিশ্বাসঘাতকতা করলো। মানে সত্যি কখনো ভাবতে পারি নাই যে ওকে ভালোবাসলাম আর এরকমটা হবে, বা ওকে ভালোবাসার পরে ও এতটা বেইমানি করবে আমার সাথে, কখনো ভাবি নাই। তারপরে ওরা চলে গেল ঘর থেকে। তারপরে মানে হঠাৎ করে উপরের দিকে তাকালাম, তারপরে একটা ফ্যান ছিল উপরে, ওই ফ্যানের দিকে আমার নজর গেল। তারপরে আমি কি করলাম, একটা ওড়না দিয়ে মানে আমি মরতে চাচ্ছিলাম যে এই জীবনটা রেখে আর কি হবে, এই মুখ আমি কাকে দেখাবো। তারপরে আমি ফ্যানের মধ্যে ওড়নাটা দিয়া মানে যখন আর কি মরবো, তখন আমার বান্ধবী আর কি কিভাবে যেন ওরা বুঝতে পেরে গেছে বলতে আমার জন্য পানি নিয়ে আসতেছিল। তারপরে পানি নিয়ে আসতেছিল, যখন ওর মানে ডুবে দেখে দরজা, আমি আটকাই নাই দরজা, কারণ ভাবছে হয়তো মরে যাবো, দরজা আটকেলে ওরা আরো সমস্যা, সেই জন্য মানে সবকিছু আর কি সবকিছু মিলে আমি দরজাটা আটকাই নাই, হয়তো বা আমার এরকম খেয়ালও ছিল না। তো এসে হট করে ঢুকে পড়ে সাথে সাথে দেখে যে আমি
মানে আত্মহত্যা করার চেষ্টা করতেছি। আসলে আমি জানি আত্মহত্যা করাটা ঠিক না বা আত্মহত্যা করাটা জায়েজ না, মানে তারপরেও আত্মহত্যা মহাপাপ সেটা আমি জানি, কিন্তু তারপরে কি করব? ওই অবস্থায় আমার কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত ছিল সেটা তো আমার মাথায় ছিল না। আমি কি করব? আর এরকম মুখ আমি কাকে দেখাবো? সেই জন্য আমি এরকমটা করতে চেয়েছিলাম, কিন্তু আমার বান্ধবী আমাকে বাধা দিল। ওকে তারপরে আমি কান্না করে জড়ায় ওকে সবকিছু বললাম। তারপরে ও মানে ও আমার ফ্যামিলিতে আর কিছু জানায় নেই, না জানে ও আমার ওর আন্টি, একটা আন্টি ঢাকা থাকতো, গাজীপুরে থাকতো, তারপর ওইখানে আমাকে ও পাঠিয়ে দেয়, বলে যে তুই ওইখানে যা, ভালো থাকবি, আত্মহত্যা করা মহাপাপ, আর এগুলো করে তোর জীবনটা তো শেষ হয়ে যাবে, তুই তো দুনিয়ার কিছুই দেখিস নেই, তুই মরে যাবি, ওরা তো ঠিকই ভালো থাকবি, তুই মরে গিয়ে শুধু শুধু হারবি কেন? এটা বলার পরে আমাকে পাঠিয়ে দিল আর আন্টির কাছে। তারপরে গাজীপুরে আন্টি থাকতো, এখানে পাঠালো, ওদের সাথে কথা বলে তারপরে এখানে আসলাম। আমাকে একটা রুম নিয়ে, প্রথম ওদের সাথেই থাকতাম, আর আন্টির সাথে এক রুমে থাকতাম, মানে রুম দুইটা ছিল, ওদের সাথে পাক করে আর কি খেতাম। আর একটা চাকরি নিয়ে দিছিল ওর আন্টি, চাকরি করতো যেখানে ওই অফিসে একটা চাকরি নিয়ে দিছিল। তারপরে ওই অফিসে চাকরি করি, টুকটাক মানে যাই, বেতন প্রথমে তো আর ফাল পারে তো কেউ উপরে উঠতে পারে না, তো হেল্পারে কাজ করলাম, অনেক কষ্ট করে দিন কাটালাম, নিজের রোজগার করলাম। তারপরে এখন আল্লাহর রহমতে ভালোই আছি। আর একটা ওইখানে গাজীপুরে জব করি, কিন্তু এখন আর কি একটা ভালো একটা জব বলতে, আগে হেল্পার ছিলাম, এখনো কোয়ার্টার, ভালো বেতন পাই, ভালো মানে ভালোভাবে আমার সংসারটা, আমি একা মানুষ, আমার সংসারটা ভালোভাবে চলে যায়। এমনকি দেখা যায় আমি বাড়িতেও টাকা পাঠাতে পারছি। আমি যদি মরে যেতাম তাহলে আমার বাবা মাকে আজকে কে সাহায্য করতো? কেউ পারতো না। কিন্তু এখন তো আমি বেঁচে আছি বিদায় আমি আমার বাবা মাকে সাহায্য করতে পারতেছি, আমি আবার নিজের জীবনটাও পেয়েছি। তারপরে আমি মানে ওইখানে চাকরি করতেছি, একাই থাকি এখন, ওদের সাথে এখন আর থাকি না, কারণ এখন নিজেরটা নিজেই পারি। ওইখানে এখন আমি একাই থাকি, বা বাড়িতে টাকা পাঠাতে পারছি, আমার বাবা মাকে ভালো রাখতে পারছি, আমি নিজে ভালো থাকতে পারছি। তো আমার মতো এরকম করে কেউ এতটা বিশ্বাস কাউকে করবেন না, কারণ এত